সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই অষ্টম ওয়েবিনারে। আজকে আপনারা সবাই জানেন আমাদের অতিথি আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান। এমডি আসাদুজ্জামান আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রত আছেন। তো আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে অনেক রকম রিকোয়েস্ট পেয়ে থাকি। আমরা তার মধ্যে অন্যতম একটি রিকোয়েস্ট হচ্ছে দেশের বাইরে তারা কিভাবে লেখাপড়া করতে পারে বা কি এই ধরনের বৃত্তান্ত। তো যেহেতু আমাদের আসাদুজ্জামান স্যার সে এখন আমেরিকাতে অলরেডি পিএইচডি রত অবস্থায় আছেন, আমরা মনে করেছি যে এই আমেরিকাতে লেখাপড়া করতে গেলে কি করতে হবে বা কি করা যায় সেই বিষয়ে আমাদের আসাদ স্যার আমাদেরকে ভালো বলতে পারবেন। তিনি অলরেডি আমেরিকাতে 3 বছর ধরে আছেন। পূর্বে আমার থেকে আমি জাস্ট খুব বেশি সময় নিব না, আমি আসাদ স্যার তার পরিচয় দিয়ে শুরু করবেন। তার আগে আমরা একটু আমাদের ওয়েবিনারের নিয়ম কানুনগুলো একটু বলে রাখি আপনাদের সবাইকে। যেহেতু এটা একটা ওয়েব বেসড প্ল্যাটফর্মে আমরা করছি, সবাই একসাথে কথা বললে আমরা শুনতে পাবো না। তো আপনারা ওয়েবিনারে এই জুম প্ল্যাটফর্মে আপনারা দেখবেন ওইখানে একটা রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে। সো যখন আমরা কোশ্চেন আনসার সেশনে যাব তখন আপনারা আপনাদের সেই রেইজ হ্যান্ড, যদি আপনার কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা সেই রেইজ হ্যান্ড দিয়ে আপনি প্রশ্নটা আপনাকে তখন প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে। তাছাড়াও আমাদের চ্যাট বক্স আছে, আপনি সরাসরি আপনি চ্যাট বক্সে সবাইকে প্রশ্ন করতে পারেন বা ইন্ডিভিজুয়ালি আমাকে বা যে কেউ পার্টিসিপেন্ট অথবা যে বক্তা আছে তাকে তাকে প্রশ্ন করতে পারেন। আরেকটু বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন মূল আলোচনায় চলে যাব, বক্তা প্রথমে 15 থেকে 20 মিনিট সময় পাবেন। সে 15 থেকে 20 মিনিটের মধ্যে তার মূল বক্তব্য তুলে ধরবেন। তারপর আমরা আলোচনার জন্য আমরা ফ্লোর ওপেন করব। সে সময়ে যে কেউ, আমাদের যে ওয়েবিনারে পার্টিসিপেন্ট আছেন, যে কেউ আলোচককে প্রশ্ন করতে পারবেন। আমরা একসাথে 2টি করে প্রশ্ন নিব এবং আলোচক 2টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা আবার প্রশ্ন নেওয়ার জন্য ফ্লোর ওপেন করব। আর সর্বশেষ আরো একটু বিষয় বলে রাখি, আজকে আসাদ স্যার আমাদের সাথে আছেন। এর পরবর্তীতে আগামী 7 তারিখ রবিবার আমাদের সাথে যুক্ত হবেন নিজাম উদ্দিন আহমেদ। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর। সে বেশিরভাগই কাজ করেছেন পার্লামেন্ট এবং ইলেকশন নিয়ে। তো সে আমাদের সাথে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সে আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। তারপর আগামী 10 তারিখ বুধবার ডক্টর তোফায়েল আহমেদ, আপনারা জানেন কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয়, তিনি একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ। তিনি স্যার আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। এবং আগামী 13 তারিখ শনিবার ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, স্যার আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। তবে ওই দিন সময়টা একটু ডিফারেন্ট হবে। ওই দিন আমরা সকাল 11:30টায় আমাদের এই ওয়েবিনারটা আমরা শুরু করব এবং সেটা আশা করি 1 ঘন্টার মতো চলবে। যেহেতু স্যার রাত্রেবেলায় সময় দিতে পারবেন না, এই জন্য আমাদেরকে একটু সময়টা চেঞ্জ করতে হচ্ছে। উইদাউট এনি ফার্দার টকিং, আমরা এখন সরাসরি আলোচকের কাছে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় প্রসপেক্টস অফ হায়ার এডুকেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং এই বিষয়ে কথা বলেন আমাদের সাথে এমডি আসাদুজ্জামান। আসাদুজ্জামান, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কৃষ্ণ কুমার সাহা, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 15 মিনিট সময় পাবো। জি, ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ কুমার সাহা আপনাকে এবং যারা উপস্থিত হয়েছেন জুমের মাধ্যমে। এবং আজকে আমার যে আলোচনার বিষয় প্রসপেক্ট অফ হায়ার এডুকেশন ইন দ্য ইউএসএ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কুমিল্লা ইউনিভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, এবং এখন বর্তমানে পিএইচডি করছি বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং তার আগে আমি মাস্টার্স করেছি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, সেটিও ইউএসএ আটলান্টাতে, অর্থাৎ জর্জিয়া স্টেটের মধ্যে আটলান্টায় অবস্থিত। তো আমি আমার যে আলোচনার আমি শুরুতে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে, অর্থাৎ আমি এটাকে 3টি ভাগে ভাগ করেছি। সেই 3টি ভাগের মধ্যে প্রথমত হচ্ছে যে আমি সবাইকে একটি ধারণা দিতে চাই যে
সারা বিশ্বের সাথে ইউএসএ তে হায়ার এডুকেশনের আসলে পার্থক্যগুলো কি কি, অর্থাৎ ইউএসএ তে যদি হায়ার এডুকেশন করতে হয় তাহলে প্রস্তুতির জায়গাটা কি ধরনের পার্থক্য রয়েছে অন্যান্য দেশের সাথে, সেটা সম্পর্কে একটু ওভারভিউ আলোচনা করব। আহ তার পরবর্তীতে যাব যে বর্তমান পরিস্থিতিতে আসলে আহ যে পরিস্থিতি চলছে, আমরা জানি যে কোভিড-19 যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রেক্ষিতে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট কিংবা প্রভাব আসলে ইউএসএ হায়ার এডুকেশনের ক্ষেত্রে পড়বে কিনা সেটি। তৃতীয়ত হচ্ছে যে আহ, এই বাংলাদেশের যারা শিক্ষার্থী রয়েছে, এই শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে এই প্রভাবের ফলে তাদের কি ধরনের প্রস্তুতি কিংবা তাদের কি করণীয় রয়েছে, কিংবা তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে চলে যাচ্ছে যে আহ, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে হায়ার এডুকেশনের জন্য, আমরা হায়ার এডুকেশন বলতে যে জায়গাটি বুঝি সেটি হচ্ছে যে মাস্টার্স কিংবা পিএইচডির জন্য অধ্যয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসবার যে প্রক্রিয়া। তো আহ, খুব স্বভাবতই একটি পার্থক্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের অন্যান্য দেশের হায়ার এডুকেশনের যে কাঠামোগত জায়গায় রয়েছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, আইএলটিএস কিংবা টোফেল, এই দুটির যে কোনো একটি এক্সাম দিয়ে বিশ্বের অন্যান্য দেশে হায়ার এডুকেশনের জন্য আবেদন করা যায়। যে যে বিষয় থেকে পড়াশোনা করবেন সেই বিষয়ের মধ্যেই বা সেই বিষয়ের নিজস্ব গবেষণার যে ক্ষেত্র রয়েছে তার ইন্টারেস্ট অনুযায়ী প্রফেসরকে ইমেল করা কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল দেখে বিশ্ববিদ্যালয়ের যে সকল নিয়ম কানুন রয়েছে সেগুলো দেখে অ্যাপ্লাই করা। মার্কিন যুক্তরাষ্ট্রে আরো একটি পরীক্ষা বলা যায় যে বাড়তি দিতে হয়, এবং যেটি আসলে অনেকেই মনে করেন রিগোরাস, সেটি হচ্ছে যে জিআরই, অর্থাৎ গ্রাজুয়েশন রেকর্ড এক্সাম। সেই এক্সামটি এবং সাথে একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট। যেহেতু ইংলিশ আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, আমরা পড়াশোনা করে থাকি বাংলাদেশে, তো আমাদের ইংলিশ টেস্টের যে প্রুফ, অর্থাৎ আমরা ইংরেজিতে কথা বলতে, লিখতে, পড়তে সবকিছুতে সামর্থ্য, সেরকম টেস্টে উত্তীর্ণ হয়ে তারপর এই দুটি পরীক্ষার সমন্বয়, অর্থাৎ জিআরই এবং আইএলস, এই দুটি পরীক্ষার একসাথে দেবার পর, স্কোর হাতে পাবার পর তারপর বিশ্ববিদ্যালয়ে আসলে আবেদন করতে হয়। এটি হচ্ছে একেবারেই একটি গঠনমূলক জায়গায় অন্যান্য দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পার্থক্য হায়ার এডুকেশনের আবেদন করবার ক্ষেত্রে। তো এই জায়গায় আমি আসলে খুব বেশি কথা বলবো না। এটি আসলে মোটামুটি ভাবে যারা আহ উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা সবাই জানেন যে এই জায়গাটি আসলে এরকম করে আসতে হয়। তো আমরা দেখে থাকি যে সাধারণত আহ বিজ্ঞান বিভাগের কিংবা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে, তারাই বেশিরভাগ আসলে হায়ার এডুকেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসে থাকে, বা তাদের রেশিওটা আসলে বেশি। এবং বিশেষ করে রেশিওটা কম থাকে যেখানে, সেটি হচ্ছে যে সোশ্যাল সায়েন্স এবং আর্টস। তো সেটির অন্যতম একটি ক্ষেত্র বা অন্যতম কারণ যেটি বলা যায় সেটি হচ্ছে যে জিআরই এক্সাম। তো জিআরই এক্সামের ক্ষেত্রে যা সাধারণত এই এক্সামটি কোয়ালিফাই করবার জন্য আমাকে ম্যাথমেটিক্যাল যে অ্যাবিলিটি, যেটাকে কোয়ান্টিটেটিভ বলা হয়, সেটি আসলে উতরিয়ে তারপর আসতে হয়। তো এবং যেটি দেখা যায় যে আমাদের দেশে আর্টস এবং সোশ্যাল সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে যে এই ফোবিয়াটি তাদের মধ্যে বেশি থাকে, যে আমি হয়তো ম্যাথের এই পরীক্ষাটি আসলে উত্তীর্ণ হতে পারবো না, কিংবা জিআরইটা যেহেতু অনেকটা বড় একটা হার্ডল মনে করে সেটা আসলে উত্তীর্ণ হতে পারবো না। আমার ব্যক্তিগতভাবে অভিমত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটি, সেটি হচ্ছে একেবারেই আমি সবসময় আসলে আশাবাদের কথা বলে থাকি। আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই পড়ুন না কেন, আপনি যদি চেষ্টা করেন এবং তার জন্য একটি পূর্ব প্রস্তুতি যদি আপনার থাকে, যে আপনি আসলে বিষয়টি মাথায় নিয়ে যে আমি এই প্রস্তুতিটি নিব এবং এই পরীক্ষায় আসলে উত্তীর্ণ হব, তাহলে সেটি সম্ভব, অসম্ভব কিছু না। এবং বর্তমানে কিন্তু সোশ্যাল সায়েন্স এবং আর্টস থেকে স্টুডেন্ট আসবার যে আহ, পরিমাণ, সেটি কিন্তু দিন দিন বাড়ছে। এবং আমরাও যখন আসলে স্টুডেন্ট ছিলাম, আমার পড়াশোনা শেষ হয়েছে 2011 সালে, সে সময় কিন্তু জিআরই পরীক্ষা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসবার যে সংখ্যাটা, সেটা বাংলাদেশ থেকে অনেকটাই কম ছিল, কিন্তু এখন তার পরিমাণটা বেড়েছে। অর্থাৎ আমি এটিই বলতে চাই যে আপনারা যারা রয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শুধুমাত্র সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নয়, অন্যান্য ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে,
আর্টস, বিশেষ করে ইংলিশ কিংবা অন্যান্য সাবজেক্ট যারা রয়েছে, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্সে অনেক স্টুডেন্ট এসে থাকে, পাবলিক অ্যাড, সোশিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে নানা সাবজেক্ট। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু চেষ্টা যদি করেন, তাহলে আমার কাছে মনে হয় যে সেটা আসলে সম্ভব, অসম্ভব কোনো কিছু নয়। এবং আমরা ছোটবেলায় যে অঙ্কগুলো করে থাকি তারই আসলে বেসিক গুলো সেখানে চেষ্টা করা হয়, যে আপনি আহ অর্থাৎ জিওমেট্রি, অ্যালজেব্রা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, অ্যারিথমেটিক, এই এই ঘুরে ফিরে সেই একই রকম আহ, পরীক্ষাগুলোই, একই রকম টেস্টগুলোই হবে আপনার। যে আপনি ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যে সকল অঙ্কগুলো কষেছেন বা অঙ্কগুলো করেছেন তার মধ্যেই আসলে থাকে, কিন্তু একটু সিস্টেমেটিক। এই সিস্টেমটা আসলে বুঝবার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, এবং আপনাকে আসলে একটা একাগ্রতা নিয়ে আসলে লেগে থাকতে হবে। এই লেগে থাকার কাজটা যারা করতে পারবে তারাই আসলে পরীক্ষাটা কোয়ালিফাই হতে পারবে। এবং তার সেকেন্ড ধাপটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা। যে আসলে আমরা খুব বেশি ইমেইলে কারোর সাথে যোগাযোগ করে অভ্যস্ত না, কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হবার পর আপনার যে ধাপটি, সেই ধাপটি হচ্ছে যে আপনি এই প্রফেসরকে অনলাইনে খুঁজে প্রফেসরকে আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে দেখে তাকে ইমেইল করা। আমি যে কথাগুলো বলছি একেবারে বিগিনারদের জন্য বলছি, কারণ এই তথ্যগুলো কিন্তু অনেকের অজানা থাকে, যে কিভাবে শুরু করা যায়। তো আপনি খুবই মজার বিষয় হচ্ছে যে আমি প্রথম যেদিন কোনো ইউনিভার্সিটিতে কোনো প্রফেসরকে ইমেল দিয়েছিলাম, তার মনে হয় 3 ঘন্টার মধ্যেই তার উত্তর পেয়েছে। আমার এত ভালো লেগেছে যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেটাই হয়, আপনি যত ইমেল করবেন দেখবেন যে আপনার কাছে উত্তর আসা শুরু করেছে, এবং আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, তারা নানাভাবে আপনাকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ, আপনি আসতে পারেন পড়াশোনার জন্য, কিংবা আপনি আবেদন করতে পারেন এই বিষয়গুলো। এবং আমি মনে করি ওই ইমেল গুলো পাবার পর আপনার আগ্রহ আরো বেশি, আপনার ইন্সপাইরেশন আরো বেশি বেড়ে যাবে। তো একেবারে সাধারণ জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আপনি যদি ইচ্ছে থাকে, অর্থাৎ আপনার ইচ্ছে শক্তিটা হচ্ছে বড়, আপনার ইচ্ছে শক্তি যদি থাকে এবং সেই ইচ্ছে শক্তির প্রেক্ষিতে আপনি যদি সে অনুযায়ী প্রস্তুতি নেন জিআরই এবং টোফেল কিংবা আইএলটিএস এর জন্য, এবং পরবর্তীতে যোগাযোগের ক্ষেত্রে আপনি যদি সেরকম ভাবে আগ্রহী হয়ে ওঠেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর একজন থাকেন দায়িত্বপূর্ণ, যিনি ওই ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন যে স্টাডি রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট স্টাডি, মাস্টার্স, পিএইচডি, ওই বিষয়গুলো সম্পর্কে দায়িত্বরত আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করবার জন্য। তো তাকে ইমেল করা, তো সেগুলো আপনি উত্তর পেতে থাকবেন। আপনি যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে যদি কোনো গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর বা গ্র্যাজুয়েট ডিরেক্টরকে যদি আপনি ইমেল করেন যে আপনি জানতে চান ওই ডিপার্টমেন্টে আসলে বিষয়গুলো কি কি আবেদন করবার ক্ষেত্রে, আপনাকে অবশ্যই তিনি ব্যাক করবেন, কারণ তিনি দায়িত্বপ্রাপ্ত সেই কাজটি করবার জন্য। তো আহ, আমি বলবো যে শুরু করাটা হচ্ছে অনেক বেশি জরুরি। আপনি শুরু করতে পারেন, এবং যারা স্টুডেন্ট রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমনকি ফোর্থ ইয়ার কিংবা মাস্টার্স, যেই লেভেলে রয়েছে, যদি আগে থেকে জিআরই কি কিংবা টোফেল কি কিংবা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি কি পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো যদি আপনি আগে থেকে নেওয়া শুরু করেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য কাজ স্মুথ হবে। আমি বলবো যে একেবারে শুরুর দিক থেকে শুরু করে একটু 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 করে যদি আপনি এগোতে থাকেন, তাহলে আত্মবিশ্বাসটা আপনার একাডেমিক ইয়ারের শেষের দিকে গিয়ে অনেক বেশি বেড়ে যাবে। যেটি আসলে আমাদের সময় আসলে আমি ব্যক্তিগতভাবে জিআরই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাবার যে প্রস্তুতি বা প্রক্রিয়া, সেটা সম্পর্কে জেনেছি একেবারে আমার একাডেমিক পড়াশোনার শেষের দিকে এসে, অর্থাৎ মাস্টার্সের দিকে এসে আমি জেনেছি যে জিআরই নামে একটা এক্সাম আছে, এবং যে এক্সাম উত্তীর্ণ হয়ে তারপর আসলে যুক্তরাষ্ট্রে পড়তে আসবার মতো যোগ্যতা অর্জন করতে হয়। এটি ছিল প্রথম ধাপ। আহ আসলে আহ শুরু কিভাবে করা যায়, বা আরো ডিটেলস আসলে অনেক আলোচনা রয়েছে, একেবারে ইনডেপথ আলোচনা যদি বলি, যে যে ক্ষেত্রগুলো রয়েছে পরীক্ষার ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা, সেটা 1-to-1 কিংবা কেউ যদি আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান সে বিষয়ে আমি অবশ্যই সহযোগিতা করতে রাজি আছি, সেটাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে ধাপটি বলেছি আলোচনা করব, যে বিষয়টি আলোচনা করব, সেটি হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি কোভিড-19, এবং এই পরিস্থিতির প্রেক্ষিতে সারা বিশ্ব আসলে আহ একটা হার্ডেল আসলে পার করছে, এবং
অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তো অবশ্যই, এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে সারা বিশ্বে কিন্তু একটা প্রভাব পড়েছে। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি বলা যায়। কারণ তাদের সবগুলো কার্যক্রম অনলাইনে চলছে। অর্থাৎ আপনার একাডেমিক যে ইয়ার সেটা কিন্তু চলছে। কারণ ওই ইনফ্রাস্ট্রাকচারটা আসলে তারা তৈরি করে নিতে পেরেছে। ঘরে বসেই ক্লাস করা, ঘরে বসেই মিটিং করা, ঘরে বসেই পরীক্ষা দেওয়া সবকিছু। তো আমি আ আ যে প্রভাবটির কথা বলেছিলাম, প্রভাব পড়েছে হ্যাঁ। ইউনিভার্সিটি বন্ধ হয়েছে ফিজিক্যালি। আমরা ফিজিক্যালি ক্লাস করতে যেতে পারি না। ফিজিক্যালি কেউ ল্যাবে যেতে পারছে না। তার তো একটা প্রভাব আছেই, নেগেটিভ একটা প্রভাব পড়েছে। এবং আ যেটি আসলে গুরুত্বপূর্ণ সবাই শুনতে চান যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোভিড এর কারণে বর্তমানে আসলে ফান্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট রয়েছে, যারা আন্ডারগ্রেড কিংবা মাস্টার্স করে পরবর্তীতে পিএইচডির জন্য কিংবা মাস্টার্সের জন্য আসতে চাই, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা ফান্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ তাদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে পরিমাণ বা এসব বিষয়ে আসলে কোনো প্রভাব পড়বে কিনা। আমি বলব যে হ্যাঁ, প্রভাব কিছুটা আছে, তবে সেটি আসলে বাইরে থেকে বোঝা যাবে না। যেমন কোনো একটা ডিপার্টমেন্টে যদি আগে ১০ জন স্টুডেন্টকে ১০ জন গ্র্যাজুয়েট স্টুডেন্টকে ফান্ডিং করবার মতো সামর্থ্য থাকে, সেটি আসলে কমে যাবে। সেটি হয়তো ১০ টার ক্ষেত্রে ২ টি কমে যাবে, ১ টি কমে যাবে, ৩ টি কমে যাবে, এরকম। যেমন আমাদের যেমন কুমিল্লা ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি রয়েছে। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ক্ষেত্রে আ দেখা যাচ্ছে যে আমাদের ৫ থেকে ৬ টা ডিপার্টমেন্ট রয়েছে। তো এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির জন্য আলাদা করে একটা বাজেট, এই সবগুলো ডিপার্টমেন্টের জন্য। এখানে যেমন আমি এখন যে বিশ্ববিদ্যালয়ে রয়েছি সেটিকে হার্ভার্ড কলেজ বলা হয়। আমি আজকে ঘুম থেকে উঠেই একটা ইমেইল পেয়েছি। সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, যে হার্ভার্ড কলেজের বাজেটের 10% আগামী যে শিক্ষা বছর রয়েছে তার জন্য 10% বাজেট কমে গেছে। অর্থাৎ 65 মিলিয়ন যেখানে বাজেট ছিল সেখান থেকে 6.5 মিলিয়ন কাট হয়ে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রভাবটি সমানভাবে ভাগ হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে তার প্রভাবটা আসলে যাবে। অর্থাৎ অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্ট যে যার রেশিও অনুযায়ী হচ্ছে যে ফান্ডিং এর যেখানে আ অর্থাৎ অ্যানথ্রোপোলজিতে যদি বছরে ২০ টা আ ফান্ডিং অপশন থাকে, তাহলে সেখান থেকে 6.5% কমে যাবে। অর্থাৎ এই প্রভাবটা ঠিক এরকম আরকি। তো এটি আসলে কারেন্ট যারা স্টুডেন্ট রয়েছে, যারা ফান্ডেড আগেই যাদের ক্ষেত্রে আসলে নিশ্চয়তা দেয়া হয়েছে যে হ্যাঁ, আপনি ৫ বছরের জন্য ফান্ডেড বা কিংবা ৩ বছরের জন্য ফান্ডেড, তাদের ক্ষেত্রে প্রভাবটি আসলে কম পড়বে। তাদের ক্ষেত্রে হয়তো তাদের, আমি জানি না, এটা আসলে খুব কম বিশ্ববিদ্যালয়েই হবে। আ যে মান্থলি কিংবা বাৎসরিক যে অর্থটা দেয়া হয় আ আপনাকে, সেটার পরিমাণ কমবে। সেটা আসলে কমই কমবে। কিন্তু নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আসলে ১০ জন ভর্তি হবার সুযোগ থাকতো সেখানে হয়তো ৮ জন হবে। সেখানে হয়তো আ আ ৭ জন হবে, এরকম একটি প্রভাব। এবং আ এই প্রভাবটি আসলে সব জায়গায় থাকবে। তবে আ এই কোভিড পরিস্থিতির কারণে আরো একটি শিফট কিন্তু হবে। সেটি হচ্ছে যে বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল রিসার্চ এর ক্ষেত্রে পরবর্তীতে কিংবা এখন থেকে আসলে আ বাজেট বেড়ে যাবে আমার কাছে মনে হয়েছে। এবং প্রচুর পরিমাণ ফান্ডিং আসবে। কারণ এখানে প্রফেসররা রিসার্চ প্রপোজাল দিয়ে বিভিন্ন ফান্ডিং অর্গানাইজেশন যেগুলো রয়েছে, এনএসএফ অন্যতম একটা ফান্ডিং অর্গানাইজেশন, ন্যাশনাল সায়েন্স অফ ফাউন্ডেশন ইউএস এর, তাদের কাছ থেকে বাজেট একেকজন প্রফেসর তার নিজের বাজেটগুলো এনে থাকেন। আ তো এই এই কাজটি আসলে হবে আমার কাছে মনে হয়েছে। আরো একটি আলোচনা আমি করতে চাই যে আ বাংলাদেশের, আমি ৩য় ধাপে যেটি বলেছিলাম যে বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে আসলে কেমন প্রভাব বা কি অবস্থা পড়বে। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে চিনি যারা এই বছর ফল 2020 র জন্য আ সুযোগ পেয়েছেন, ফান্ডেড হয়েছেন। তো তারা অনেকেই ভিসা জটিলতার কারণে আসতে পারবেন না। তো এটি আ অবশ্যই দুঃখজনক। কারণ এই পরিস্থিতিতে অবশ্য কারোই হাত নেই। আ ভিসা প্রক্রিয়া হচ্ছে না বলে কিংবা সারা বিশ্বের সাথে যোগাযোগটা বন্ধ বলেই সেই জায়গায় প্রভাবটি পড়ছে। অনেকেরই অ্যাডমিশন ডেফার হচ্ছে।
অর্থাৎ যেখানে ফল 2020-তে আসবার সুযোগ ছিল সেই জায়গা থেকে তাদেরকে জানুয়ারিতে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি জানুয়ারিতে এসে জয়েন করো। তো এখনো শোনা যায়নি যে কারো ভর্তি বাতিল হয়েছে। আগে তাকে অ্যাডমিশনটা কনফার্ম করেছে কিন্তু অ্যাডমিশনটা আসলে বাতিল হয়েছে এরকম কিছু শোনা যায়নি। তো বাংলাদেশের প্রসপেক্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে ২ ধরনের স্টুডেন্ট আসলে বাংলাদেশ থেকে এসে থাকে। সারা বিশ্ব থেকে ২ ধরনের স্টুডেন্ট এসে থাকে। গ্র্যাজুয়েট স্টাডিজ এবং আন্ডার গ্র্যাজুয়েট। অর্থাৎ সরাসরি যারা অনার্স আমাদের যদি আমাদের সমমান যদি বলে থাকি অনার্স করতে যারা এখানে আসেন, তো বাংলাদেশ থেকেও তার পরিমাণটা কিন্তু কম নয়। এবং আমি যদি একটু অভিজ্ঞতা শেয়ার করি সেটি হচ্ছে যে আমার যতটুকু মনে আছে যে 2008-এ যখন সারা বিশ্ব একটি ইকোনমিক ক্রাইসিস অর্থাৎ ইকোনমিক রিসেশনের মধ্যে পড়েছিল, তখন ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো যেমন ইউকে কিংবা ইউএসএ তাদের ইকোনমিকে রিভাইভ করবার জন্য অন্যতম একটা খাত কিন্তু এডুকেশনকে বেছে নিয়েছে। ইউকে কিন্তু 2008-9-এর ওই রিসেশনের সময়টায় প্রচুর পরিমাণ স্টুডেন্টকে ভিসা দিয়েছে এবং তাদের দেশে পড়তে ওয়েলকাম জানিয়েছে বিকজ অফ তাদের ইকোনমিকে চাঙ্গা করবার জন্য। কোভিড-19-এর পরবর্তী সময়ে হয়তো আমার কাছে মনে হচ্ছে, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি না, যে ইউকে কিংবা ইউএসএ যদি সে ধরনের একটি ক্রাইসিসের মুখোমুখি হয় তাহলে শিক্ষা খাতকে বেছে নেবে আন্ডার গ্রেডে প্রচুর পরিমাণ স্টুডেন্টকে পড়তে আসবার জন্য সুযোগটা দিবে। সেটি হয়তো ফেডারেল জায়গা থেকে একটা পলিসি থাকবে যে ভিসার পরিমাণ বাড়িয়ে দেয়া এবং অনেক বেশি বিভিন্ন দেশ থেকে অনেক বেশি স্টুডেন্টকে ওয়েলকাম জানানো যে তোমরা পড়তে আসো। অবশ্যই সেটা সেলফ ফান্ডেড, কারণ তাদের ইকোনমিকে তারা চাঙ্গা করতে চায়। তো যেটি হয়েছিল 2008-এ 2008-এ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর স্টুডেন্ট আসলে পড়তে এসেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয়ে থাকে যে সারা বিশ্বে আসলে আহ যে পরিমাণ ইউনিভার্সিটি রয়েছে তার বড় একটি অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেখানে প্রচুর পরিমাণ আন্ডারগ্রেড স্টুডেন্ট পড়তে আসে। ঠিক তার উল্টো কাজটি হয়তো গ্র্যাজুয়েট স্টাডিজ এর ক্ষেত্রে হবে। সেটি হচ্ছে যে ফান্ডিং এর পরিমাণটা কমে যাবে এবং যেটি বলেছি সেটি হয়তো 10টির জায়গায় 6টি হয়ে যাবে, 10টির জায়গায় 8টি হয়ে যাবে, এরকমটি হবে। এবং অন্য ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে ফান্ডিং এর পরিমাণটা বেড়ে যাবে, এরকমটা হবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য যে নির্ধারিত সময় ছিল সেটি শেষ হয়ে গেছে। আমার কাছে আমি 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 মনে করছি যে যদি সরাসরি একেবারে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন আমার কাছে আসে আমার জন্য আসলে আরো উত্তর দেবার জন্য সহজ হবে যে অবশ্যই সুনির্দিষ্ট অবশ্যই আসাদ স্যার, আপনাকে প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বরাদ্দ করেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ। আর I'm sure যে there are lot of questions. I think almost 20, আমরা এখন 21 জন আছি অনলাইনে এবং অনেকেরই লাইন যাওয়া আসা করছে, কারণ আপনারা সবাই জানেন ইন্টারনেট বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে আছে। এনিওয়ে, আমরা জানি যে অলরেডি আমাদের আমাদের অনেক কলিগ আমি দেখতে পাচ্ছি, আইনুল হক স্যার আছেন আমাদের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে, ইমরান স্যার আছেন আমাদের আইসিটি ডিপার্টমেন্টের, রাহাত রাহাত স্যার আছেন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের। আমাদের অনেক কলিগ আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়া আমাদের আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই আমাদের প্রশাসন বিভাগের শিক্ষার্থী। এছাড়াও আমার যতদূর ধারণা আমাদের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের অনেক ছাত্রছাত্রী আমাদের সাথে জয়েন করেছেন। তো আমি ফ্লোর ওপেন করব, তার আগে আমার একটি ছোট্ট প্রশ্ন আলোচকের কাছে আমি রেখে আমি ফ্লোরটা ওপেন করে দিতে চাই। সেটি হচ্ছে যে আমি পার্সোনালি যখন ছাত্র ছিলাম তখন আমার মনে হয়েছে যে আসলে কোথা থেকে শুরু করব। আমার তো লেখা খারাপ, আমি যে একটা ইমেইল লিখবো, আমার এই খারাপ লেখা যদি ওই প্রফেসরের কাছে আমি পাঠাই তাহলে প্রফেসর কি ভাববে। সো এই যে একটা ফিয়ার, এই যে একটা ভয় আমাদের মনে ছিল বা আছে বা থাকে, আমি শিওর যে আমাদের অনেক শিক্ষার্থীদের আছে। সো আমি আসাদ স্যারের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, আমি আমি আশা করি যে আসাদ স্যার আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা চাই যে 2টি করে প্রশ্ন নিব, তারপরে আমরা আলোচকের কাছে যাব, আলোচক প্রশ্নগুলো উত্তর দিলে তারপরে আমরা আবার প্রশ্নের জন্য ফিরে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, সে প্রশ্ন করার জন্য হাত তুলেছেন। সাইদুর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। সাইদুর, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। স্যার শুনতে পাচ্ছি।
আমাকে হ্যাঁ, আমি সাইদুর রহমান, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স স্টুডেন্ট। স্যার, আমার প্রশ্ন হলো যে আমি জানতে চাচ্ছি যে কোভিড-19 পরবর্তী সময় বা এই সময় যুক্তরাষ্ট্রে যদি আমরা যারা সমাজবিজ্ঞান অনুষদ স্টুডেন্ট তারা যদি পরবর্তীতে যদি তাদের ক্যারিয়ারটা যুক্তরাষ্ট্রে গড়তে চায় তাহলে কি ধরনের অপরচুনিটি আছে? কারণ আমরা সবাই জানি যে এখন লাইসেন্স স্টুডেন্টদেরকে বেশি দিবে। এখন কি আমাদের কোনো অপরচুনিটি আছে যে যদি আমরা যাই ওই জায়গায়? কারণ সেলফ ফান্ডেই গেলাম, তারপরেও তো একটা সবারই একটা আশা থাকে যে ওই জায়গায় যদি ক্যারিয়ারটা গড়তে পারা যায়। সাইদুর, এটা স্যার আর কি। সাইদুর ওই আপনার জায়গায় ক্যারিয়ার অপরচুনিটি কিরকম যদি পড়াশোনা করার পরে যদি আমরা সাইদুর, আমরা মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমরা 2টি হাত এসেছে। আমাদের ইমরান স্যার আছেন। ইমরান স্যার আইসিটি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক। ইমরান স্যার, আপনি আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি যদি একটু করতেন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা ইমরান স্যার, আপনি বলুন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী অধ্যাপক আইসিটি বিভাগ। I basically came here to say hi to Asad and also Krishna. Ashole Asad, Krishna, those people are very close to my heart. Asad USA te ache, I am little bit worried about him because of all of you people know that the condition in USA is not so well in this time. Not only about the coronavirus conditions, it's about the total scenario, you know better. তো আসাদের কাছে আসলে হায়ার স্টাডিজ এর ব্যাপারে জানার আগে আমার একটু জানার আগ্রহ যে এখনকার যে সিনারিও, সেই সিনারিওতে এডুকেশন ইনস্টিটিউশন গুলো কিভাবে চিন্তা করতেছে হায়ার এডুকেশনের ব্যাপারে, বিকজ টোটাল সোশ্যাল ইকোনমিক কন্ডিশন ইন ইউএসএ ইজ নট সো ওয়েল অ্যাজ আই নো ফ্রম দ্য মিডিয়া অর ব্লা ব্লা ব্লা। তো আসলে কিভাবে তারা চিন্তা করতেছে এটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। কারণটা হলো যে আমাদের স্টুডেন্টরা যারা ইউএসএ তে পড়াশোনা করতে যেতে চায় হায়ার এডুকেশনে, তারা যখন ট্রাই করবে, যদি এরকম সিনারিও এরকম হয় যে ওখানকার গভর্নমেন্ট কিংবা এডুকেশন ইনস্টিটিউট গুলো রিসেন্ট ইয়ারে তারা যদি আর রিক্রুটমেন্টে যেতে না চায় বা এই ধরনের কোনো যদি তাদের কোনো ডিসিশন বা এডুকেশন মিনিস্ট্রি ইউএসএ তারা যদি এই ধরনের কোনো ইয়াতে গিয়ে থাকে, তাহলে আমাদের স্টুডেন্টরা যদি ট্রাই করে এবং তারা যদি মানে খুব ভালো রেসপন্স না পায়, এটা আসলে খুব একটা ভালো ইয়া হবে না। এই জন্য আগে সিনারিওটা জানা দরকার। এটা আমার মনে হয় যে আসাদ আমাদেরকে ফুল সিনারিওটা যদি একটু ক্লিয়ার করতেন, দেন হয়তো আমাদের হায়ার স্টাডিজ এর ব্যাপারে আমাদের স্টুডেন্টরা কিভাবে আগাবে সেই ব্যাপারটা নিয়ে আপনি বলতেন একটু। ধন্যবাদ। থ্যাংক ইউ ইমরান স্যার। আমার মনে হয় আলোচক প্রশ্নটি বুঝতে পেরেছেন। আমরা এখন সরাসরি আলোচকের কাছে চলে যাব। আমার মনে হয় তিনি 3টি প্রশ্ন পেয়েছেন। সো আসাদুজ্জামান, আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দেন। ধন্যবাদ। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি অনেকের হ্যান্ড রেজ করেছেন। সো আমরা আসলে 2টি করে প্রশ্ন নিচ্ছি, তারপর আলোচকের সাথে গিয়ে আলোচনা করে আলোচক প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমার মনে হয় এটি সব থেকে ভালো হয়। আদারওয়াইজ আমরা যদি একবারে অনেক প্রশ্ন নেই, অনেক সময় চলে যাবে এবং আলোচকও হয়তো বা তার মানে ট্র্যাক থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমরা চাচ্ছিলাম যে প্রথমে আমরা 2টি প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা আবার আলোচনার জন্য ফ্লোর ওপেন করবো। থ্যাংক ইউ। আলোচক। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি কৃষ্ণ স্যারের। তো কৃষ্ণ স্যারের যে প্রশ্নটি আসলে কিভাবে শুরু করব, কিভাবে শুরু করা যায় সেই বিষয়টি সম্পর্কে আমি একটু হয়তো আমার প্রথম দিকের আলোচনায়, মূল বক্তব্যের আলোচনায় অবতারণা করেছি। সেটি হচ্ছে যে এই শুরু করাটা আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমরা জানি যে আমাদের বড় একটি সমস্যা হচ্ছে যে ফোবিয়া, যে একটা ফিয়ার থাকে যে আমি আসলে কিভাবে শুরু করি, এত বড় একটা হার্ডল আমি আসলে পারবো কিনা, কিংবা আমার ইংরেজিটা খারাপ, এই খারাপ ইংরেজি দিয়ে আমি আসলে কিভাবে অ্যাপ্রোচ করব এই বিষয়গুলো। খুবই মজার একটি অভিজ্ঞতা হয়েছে আমার এখানে এসে, কারণ আমি যখন এখানে পড়তে আসি আমার কাছে মনে হয়েছে যে আমি এসে আমি কি বলবো এটা আসলে আমার প্রফেসর যারা রয়েছে তারা বুঝতে পারবে কিনা, কিংবা আমি আসলে কোনো ভুল করলে তারা এটাকে কিভাবে নেবে। খুব ইন্টারেস্টিং ছিল যে তারা জানেনই যে আমরা ফরেন স্টুডেন্ট,
এবং সেটি আমার মাতৃভাষা না, এবং আমি সেই ভাষায় কথা বলে অভ্যস্ত না, সেই বিষয়ে সেই ভাষায় আমার আসলে চর্চা একেবারেই কম। আমি তাকে আসলে বাক্যে বলি কিংবা ভাঙা বাক্যে বলি, যতখানি বলি, যে সেন্টেন্সে বলি, তিনি আসলে মূল বিষয়টি বুঝতে পারছেন কিনা। তিনি মূল বিষয়টি বুঝতে পেরেই কিন্তু খুবই ওয়েলকাম করছেন এবং সেভাবেই কিন্তু তার উত্তরটি দিচ্ছেন। তো আমার কাছে এটা যেটা মনে হয়েছে, এখানে যারা আমার সাথে আমার চাইনিজ ফ্রেন্ড যারা রয়েছে কিংবা কোরিয়ান ফ্রেন্ড যারা রয়েছে তারা পড়তে এসেছে, তাদের ইংরেজি শুনে মনে হয়েছে যে আমাদের দেশের কিন্তু মানে এভাবে ঠিক বলা ঠিক না যে ক্লাস 9 কিংবা ক্লাস 10 এর একজন শিক্ষার্থী যেভাবে ইংরেজি বলে তারা ঠিক সেভাবে বলছে। তারা কিন্তু এখানে এসে কিন্তু ওই ইংরেজি দিয়েই কিন্তু তারা তাদের রাইটিং হয়তো ভালো, তাদের রাইটিং এর জায়গাটা ভালো, কিংবা স্পিকিং এর জায়গাটা আমি যদি বলি, তাদের ইংরেজি বলতে একেবারে অনেক বেশি সংগ্রাম হচ্ছে। কিংবা মিডল ইস্ট থেকে যে সকল ফ্রেন্ডদেরকে দেখেছি, সৌদি আরব থেকে যারা আসছে কিংবা মিশর থেকে যারা আসছে, তাদেরকে যেভাবে আমরা দেখছি, তো এই এই ভয়টি আসলে থাকা একেবারেই অমূলক আমার কাছে মনে হয়েছে। আপনি যতটুকু জানেন, যেভাবে জানেন, আপনি প্রথম যখন ইমেল করবেন সেটা আসলে এক্সপ্রেস করুন আপনার, যে আপনি আপনি এই বিষয়ে পড়ছেন, আপনি এই বিষয়ে পড়তে আগ্রহী, তার সুযোগ রয়েছে কিনা, বা এই ধরনের একটি ইমেল আপনি জানতেই পারেন। কোনো প্রফেসরকে আপনি সরাসরি করতেই পারেন, কোনো গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে করতে পারেন। আর জিআরই এবং টোফেল কিংবা আইএলটিএস এর ক্ষেত্রে যে প্রস্তুতির জায়গাটির কথা বলছি, সেটি হচ্ছে যে এটি আসলে অনেকেই যেটা আমরা শুরু করি, আমরা প্রথমেই একটা ধাক্কা খাই যে কারিকুলামটা দেখে, যে জিআরই এই বিষয়গুলো পড়তে হবে, এতগুলো ওয়ার্ড মুখস্থ করতে হবে, এতগুলো আননোন ওয়ার্ড জানতে হবে। তারপরে হচ্ছে যে কোয়ালিটেটিভ সেকশনে আমাকে আহ, যে এই 3টা সেকশনের যে অ্যান্সার গুলো সেগুলো বোঝা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন ইংরেজি, এরকম এরকম আসলে প্রথমে যে ধাক্কাটি খাই আমরা, দেখেই আসলে ভয় পাই। এই দেখে ভয় পাওয়ার জায়গাটি আসলে একেবারে অমূলক। কারণ আমি আপনারা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যারা পড়ছেন, তারা কিন্তু অলরেডি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন। তার মানে সবাই কিন্তু সেই যোগ্যতাটুকু রয়েছে। আপনি নিজেকে পজিটিভলি চিন্তা করুন। কারণ তারপরে আপনি শুরু করুন যে আপনি যেটা পারছেন না সেটা আপনি একবার চেষ্টা করুন, দুবার চেষ্টা করুন, তিনবার চেষ্টা করুন, অবশ্যই পারবেন। অসম্ভব বলে কোনো কিছু না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, আমি যখন জিআরই প্রস্তুতি শুরু করেছি ততদিনে আমি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিভাবে 2 সমকোণ হয় এই সমীকরণটা ভুলে গেছি। অর্থাৎ একেবারে জিওমেট্রির যে বেসিক জায়গাটা, মানে আমি ম্যাথের একেবারে শূন্য থেকে শুরু করেছি। একটু 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 করে বেসিক গুলো বুঝে তারপর পরীক্ষা দিয়েছি। মানে ভয় পাইনি। এখন আমাদের আমাদের সোশ্যাল সায়েন্স এবং আর্টস এর যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের বড় ভয়টি আসলে ম্যাথের জায়গা, আমার কাছে যেটা মনে হয়। কোয়ান্টিটেটিভ সেকশন যেটি, ম্যাথের এই জায়গাটিতে ভয়। আপনি ছোটবেলার অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করুন, বা জিআরইর যে কারিকুলাম রয়েছে সেটা ধরে 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 স্টেপ বাই স্টেপ এগুন, দেখবেন যে আপনি আসলে ক্যাপাবেল হচ্ছেন। তো আমি বলবো যে ফিয়ারটা আসলে মানসিক, একেবারে মানসিক। আমি চাই এবং সেটি করব, এই ইচ্ছাটুকু যদি থাকে তাহলে ফিয়ারটা আসলে কমই কাজ করবে। এবং যোগাযোগ করবার ক্ষেত্রে অবশ্যই আপনি যতটুকু জানেন, যেভাবে জানেন, গুছিয়ে লিখুন, বা আপনার লেখাটা অগোছানো হলেও সমস্যা নেই। আপনি কি বলতে চান এইটুকু যদি বোঝাতে পারেন প্রফেসরকে, তাহলে তাতেই তিনি খুশি। সত্যি কথা, একেবারে বিলিভ মি, এটা আসলে অন্য কিছু নেই, তাতেই তিনি খুশি, অন্য কিছু আসলে তিনি চান না। তো আমি বলবো যে আহ, এইটি কৃষ্ণ স্যারের প্রশ্নের জন্য আমার এই উত্তর। দ্বিতীয় প্রশ্নটি এসেছিল সৈয়দুর রহমানের কাছ থেকে। আমি ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি একটু প্রশ্নগুলো দ্রুত উত্তর দেন তাহলে আমরা একটু বেশি প্রশ্ন নিতে পারবো, এবং অনেকেই আচ্ছা, যে আমি দ্রুত প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। সৈয়দুর রহমানের প্রশ্নের উত্তরটি হচ্ছে যে এরকম যে আসলে খুব বেশি যে প্রভাব পড়বে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য সেরকম নয়। এখানে কিন্তু সোশ্যাল সায়েন্সের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, অনেক সুযোগ রয়েছে। আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট, আপনাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে আসতে হবে এরকম নয়। সোশিওলজি কিংবা অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়েলফেয়ার কিংবা এটা ছাড়াও অনেক স্পেসিফিক অনেক ডিপার্টমেন্ট রয়েছে, জেন্ডার স্টাডিজ থেকে শুরু করে, কিংবা আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সকল আপনাদের যে ছোট 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 যে সকল কনসেন্ট্রেশন রয়েছে সেই কনসেন্ট্রেশন অনুযায়ী কিন্তু এখানে ডিপার্টমেন্ট রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি হচ্ছে প্রায় 4500-এর মতো। আমি যদি বলি যে
স্টুডেন্টদেরকে ফান্ডিং দেয়া হয় এরকম ইউনিভার্সিটিও রয়েছে প্রায় ১,৫০০ ১,০০০ বা তারও বেশি। হ্যাঁ, তো অনেক সুযোগ রয়েছে। বড় বিষয়টি বলবো যে আপনাকে সময় দিতে হবে। আর আপনি হয়তো চিন্তা করছেন সেলফ ফান্ডিং এর বিষয়। আমি বলবো যে বাংলাদেশের স্টুডেন্ট যারা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেলফ ফান্ডিং এ আসা আমাদের মতো আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে কঠিন। এখানে এসে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আপনি একটু চেষ্টা করলেই কিন্তু ফান্ডিংটা পাবেন। আমি আসলে ফান্ডিং এর জন্য চেষ্টা করাটাকে উৎসাহ করি সবাইকে। তো আমি বলবো যে সুযোগ খুব বেশি কমবে না। হয়তো একটা ডিপার্টমেন্টে 10টির জায়গায় 8টি হবে। 2টি হয়তো ফান্ডিং কমে যাবে। 2টা অপশন, 2টা স্টুডেন্টের অ্যাডমিশন হয়তো কম হবে। সেটা হয়তো 3-4 বছর 5 বছর পর আবার রিভাইভ হবে। কারণ ইকোনমি আবার ঘুরে যাবে। আবার ফান্ডিং গুলো বেড়ে যাবে। এটি হচ্ছে আমার সৈয়দুর রহমানের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর। আর ইমরান স্যারকে ধন্যবাদ। ইমরান স্যার আমারও খুব কাছের মানুষ। এক সময় কেটেছে। আসলে বর্তমান যে পরিস্থিতি এখন কোভিড এর পরবর্তীতে লাস্ট কিছুদিন ধরে যে প্রোটেস্ট শুরু হয়েছে, অর্থাৎ রেসিজমকে কেন্দ্র করে যে আন্দোলন বা যে মুভমেন্ট শুরু হয়েছে, সেই প্রেক্ষিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে একটু টালমাটাল পরিস্থিতি আসলে যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনো আসলে এটা জাজ করার সময় হয়নি যে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে তলানিতে চলে যাচ্ছে। কোন দিকে পরিস্থিতি যাচ্ছে এটা আসলে বোঝা যায় না। এবং আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলন যে মোটিভকে নিয়ে অগ্রসর হচ্ছিল, যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স বা মানে হোয়াইট এবং ব্ল্যাক এর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গা থেকে এই আন্দোলনের বড় জায়গাটি ধাক্কা খাচ্ছে আসলে লুটিং এর কারণে। তো এটা কিন্তু অলরেডি কিছু কিছু জায়গায়, যেমন গতকালও কিছু কিছু নিউজ এসেছে যে যেখানে আসলে যারা লুট করতে গিয়েছে বিভিন্ন শপে, ঠিক তাদের নিজস্ব সজাতে, অর্থাৎ কালো ব্ল্যাক মানুষরাই কিন্তু তারা আসলে প্রোটেস্ট করেছে, দোকানের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে যে না, লুট করতে দিবে না। তো এবং আমার কাছে মনে হয়েছে যে এই পরিস্থিতি খুব বেশি দিন সাস্টেন করবে না, এটা খুব তাড়াতাড়ি আসলে রিভাইভ করবে। এবং এটার প্রভাব আসলে ইউনিভার্সিটি গুলোতে যে খুব বড় করে পড়বে সেরকম করে মনে হচ্ছে না এখন পর্যন্ত। কারণ ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচারটা অনেক দিন থেকে এখানে তৈরি হওয়া, গত 100 বছর, 150 বছর, 50 বছর, একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক এক রকম। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা আসলে সব দিক থেকে, তো এটার অত সহজে আসলে এটার আসলে প্রভাব আসলে পড়বে বলে মনে হচ্ছে না। এবং তবে হ্যাঁ, এই পরিস্থিতি আসলে তো আগে থেকে কিছুই বলা যায় না। এই পরিস্থিতি থেকে যদি একেবারে ভয়াবহ কোনো পরিস্থিতি তৈরি হয় রায়ট থেকে, সেটার প্রেক্ষিতে হয়তো অন্য কিছু হতেও পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অল্প কিছুদিনের মধ্যেই ঘুরে যাবে। এবং সেরকম ধরনের প্রস্তুতি আসলে ফেডারেল থেকে নেওয়া হচ্ছে, কারণ এই অভিজ্ঞতাটিও এখানে নতুন। বেশ গত বেশ কিছু বছর, গত 5 দশক কিংবা 6 দশক কিংবা 7 দশকের কথা যদি বলে থাকি। আমরা মনে হয় আবার প্রশ্নের জন্য যেতে পারি। ধন্যবাদ আসাদুজ্জামান। আমরা আবার একটু প্রশ্নের জন্য যাচ্ছি। আমাদের এখানে অলরেডি হাত রেজ হ্যান্ড আছে। রশিদ আল মামুন। রশিদ, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মামুন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? আপনার কথা শোনা যাচ্ছে। আপনি 1 মিনিটের মধ্যে আপনার প্রশ্নটি করবেন। থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য ফ্লোর। আমার প্রশ্ন হচ্ছে দুটি প্রশ্ন। একটি হচ্ছে জিআরই ছাড়া শুধু আইএলটিএস দিয়ে ইউএসএ তে আবেদন করা যাবে কিনা, এবং যদি আবেদন করা যায় তাহলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা কতটুকু? আরেকটি প্রশ্ন হচ্ছে আইএলটিএস বা জিআরই প্রস্তুতির সময়টাতে আমরা প্রফেসরদের সাথে যোগাযোগ করার যৌক্তিকতা কতটুকু? ধন্যবাদ স্যার। ধন্যবাদ মামুন, আমরা মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এরপর আছে এমডি সাইফুল ইসলাম পলাশ। থ্যাংক ইউ স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? আপনাকে শোনা যাচ্ছে। আপনি 1 মিনিটের মধ্যে আপনার প্রশ্নটি একটু করুন। প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমার আসাদুজ্জামান স্যারের কাছে যে বেসিক্যালি আমার 3টা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা যে হায়ার এডুকেশনের জন্য যে আমরা ইমেল লিখি,
তো সেই ক্ষেত্রে এটার ইমেল ফরমেশনটা নিয়ে কেমন হইতে পারে, ইমেল ফরমেশনটা। সেক্ষেত্রে সাবজেক্ট মেইন বডিতে আমরা একটা লিখবো, সেক্ষেত্রে সাবজেক্টটা কি ধরনের লিখা যায়, এটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে হচ্ছে আর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা এডুকেশন গ্যাপটা কিভাবে রিকভার করতে পারি, আমাদের যে এডুকেশন গ্যাপ এই ব্যাপারটা নিয়ে আসলে বাইরের দেশের জায়গাগুলো কিভাবে আমরা করতে পারি। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে একাডেমিক স্টাডির পাশাপাশি আমাদের আলাদা কোনো ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন হয় কিনা, বা এক্ষেত্রে রেজাল্ট কি ধরনের প্রভাব ফেলে, স্যার যদি এই বিষয়গুলো একটু বলতেন। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিব আমাদের সাথে আছে অলরেডি হাত উঁচু করেছিলেন শাহরিয়ার ইসলাম, এমডি শাহরিয়ার ইসলাম। কৃষ্ণ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শাহরিয়ার স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। স্যার আপনি যদি আমাদের আলোচককে প্রশ্নটি করুন আপনার। ধন্যবাদ কৃষ্ণ। আমার খুবই কুইক প্রশ্ন, যেহেতু আসাদ নিজেও একজন অ্যানথ্রোপোলজিস্ট, আমি এটুকু জানতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের যে আক্রান্তের অবস্থা, সেই সময়ে আপনি একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে কতখানি মনে করেন যে ছাত্রছাত্রীরা জিআরই প্রস্তুতি এবং আইএলটিএস বা টোফেলের প্রস্তুতি নিতে সক্ষম যদি তারা ঢাকার বাইরের জেলায় অবস্থান করে? ধন্যবাদ শাহরিয়ার স্যার। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচকের কাছে, আসাদুজ্জামান। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি এসেছিল, আমি নামটি ভুলে গেছি, আই থিংক মামুন। হ্যাঁ, মামুনের কাছ থেকে প্রথম প্রশ্নটি আমাকে যদি কৃষ্ণ আপনি যদি একটু সহযোগিতা করেন। জিআরই ছাড়া শুধু আইএলটিএস দিয়ে। হ্যাঁ, আই গট ইট। হ্যাঁ, জিআরই ছাড়া আইএলটিএস নিয়ে আসলে ফান্ডিং পাওয়ার সুযোগ কতখানি থাকে। এমনিতেই হায়ার স্টাডিজের জন্য, বিশেষ করে গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য জিআরই ছাড়া আইএলটিএস দিয়ে আবেদন করার সুযোগ পরিমাণটা কম। আমি বলবো যে সুযোগটি আসলে কম থাকে। অধিকাংশ ইউনিভার্সিটি আসলে জিআরই চায়। তবে ইদানিং সময়ে এসে কিছু ইউনিভার্সিটি জিআরই ওয়েব করছে, কিন্তু ফান্ডিং এর বিচারে যদি যায় তাহলে সেটার আসলে সম্ভাবনাটা খুবই কম। একেবারে যে নাই তা নয়, কিন্তু খুবই কম, সেটা খুবই রেয়ার। আমি বলবো যে খুবই রেয়ার। আমার কাছে এখন পর্যন্ত আমি জিআরই স্কোর সাবমিট না করে শুধুমাত্র আইএলটিএস দিয়ে ফান্ডিং পেয়েছেন এই ধরনের কোনো কেস আমি পাইনি। সেটি হয়তো সেলফ ফান্ডিং এ পড়তে আসবার জন্য সে ধরনের কোনো সুযোগ আসলে কেউ পেয়েছেন। এই ধরনের অবস্থা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। শুধুমাত্র আইএলটিএস দিয়ে কেউ ফান্ডিং পেয়েছেন। তবে হ্যাঁ, ফান্ডিং যে একেবারে দেয়া হয় না তা না, ফান্ডিং দেয়া হয়, কিন্তু সেটা আসলে পরিমাণটা খুবই কম হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল সাইফুল ইসলাম পলাশের কাছ থেকে আমার সরাসরি শিক্ষা। আরেকটা প্রশ্ন ছিল যে জিআরই প্রিপারেশনের সময় প্রফেসরদের সাথে যোগাযোগ করার বিষয়টা যৌক্তিক কিনা আসলে একটু ছোট। রশিদের প্রশ্ন, মামুনের প্রশ্ন যেটা ছিল, হ্যাঁ সেটা হচ্ছে যে হ্যাঁ যৌক্তিক কিনা আমি বলবো যে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার গোলের উপর, আপনি কোন সময়ে আবেদন করতে চান, কোন সময়ে আপনি যেতে চান। যেমন আপনার প্রিপারেশনটা যদি এরকম থাকে যে আপনি ফল 2021-এ আসবেন, এখন আপনার জিআরই পরীক্ষাটা হচ্ছে যে 2020-এর অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসে, তাহলে এই সময় বলবো যে জিআরই প্রিপারেশনের সাথে সাথে আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করতেই পারেন। কারণ ডিসেম্বর 1 থেকেই কিন্তু ডেডলাইন গুলো শুরু হচ্ছে 21 এর জন্য। ডিসেম্বর 1 থেকে কিন্তু ডেডলাইন গুলো শুরু হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, কোন কোন ইউনিভার্সিটি আপনার লিস্টে আনবেন, লিস্ট তৈরি করবার জন্য আপনাকে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর কিংবা সরাসরি আপনার সাথে আপনি যে ফিল্ডে রিসার্চ করতে চান সেই ফিল্ডের রিসার্চ টাইম মেলে এরকম প্রফেসরদের সাথে যোগাযোগ করবেন। সেই যোগাযোগ করে কেমন সাড়া আপনি পাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনি একটি লিস্ট তৈরি করবেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করবেন। তো আপনার জিআরই পরীক্ষাটি যদি নভেম্বর 2020-এ হয় 21 এর জন্য, তাহলে আপনি তার আগেই কিন্তু এই প্রিপারেশন গুলো সেরে নিতে হবে। একই সাথে ইমেল করে এই লিস্ট তৈরি করবার কাজটি করতে হবে। আবার একেবারে যে ডিসেম্বর 1-এই সবগুলো ইউনিভার্সিটি শেষ হয়ে যায় তা না, একেবারে মার্চ, একেবারে আমরা দেখেছি যে শেষে এপ্রিল
এপ্রিল 30 কিংবা মে 1 পর্যন্ত কিন্তু অনেক ইউনিভার্সিটির সুযোগ থাকে, তবে পরিমাণটা কমে যায়। ফেব্রুয়ারি 15 পর্যন্ত এই সময়, ফেব্রুয়ারি 15 এর মধ্যেই কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো, অর্থাৎ ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আগে শেষ হয়ে যায়। তো এই জন্য বলবো যে আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে, আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে যে আপনার মিউট, হ্যাঁ সরি। হ্যাঁ, আমার কাছে মনে হয়, হ্যাঁ আমি আনমিউট করে নিয়েছি। তো সাইফুল ইসলাম পলাশের প্রশ্ন ছিল যে আসলে ইমেইলের স্ট্রাকচারটি কেমন হবে। ইমেইলের স্ট্রাকচারটি আমি বলেছি যে এটা নিয়ে একেবারে ওরিড হবার কিছু নেই। আপনি খুব সহজ একটা সাবজেক্ট দিতে পারেন, অ্যাডমিশন অ্যান্ড ফান্ডিং, ফান্ডিং অ্যান্ড অ্যাডমিশন, ফান্ডিং অ্যান্ড গ্রাজুয়েট অ্যাডমিশন, জাস্ট এটাই আপনার সাবজেক্ট ইমেল বডির মধ্যে, আর কিছু দরকার নেই। তারপরে আপনি লিখুন একটা ইনফর্মাল মতোই লিখুন, বডিতে লিখুন যে আপনি এই, আপনার প্রোফাইল হচ্ছে এই, আপনার স্কোর হচ্ছে এই, আপনার এবং আপনি এই বিষয়ে আগ্রহী পড়াশোনা করতে, এই জন্য আপনি জানতে চান যে এই প্রোফাইল নিয়ে আপনি আসলে কতটুকু যোগ্য হিসাবে মনে করছে আপনাকে, বা এরকম কিছু আপনি কি কি করা প্রয়োজন সেই বিষয়ে আপনি জানতে চাইতে পারেন। খুব সহজ, আপনি ইনফর্মাল ভাবেও সেই বিষয়টি লিখে আসলে জানতে পারেন। এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ওরিড হবার কিছু নেই, বা এখানকার যারা প্রফেসর রয়েছেন তারাও একেবারে ফর্মালি আসলে অত বেশি জানতে চান। যদি একটু দ্রুততার সাথে প্রশ্ন, কারণ অনেকেই লাইনে আছে এবং অনেকেই অনেক আপনার কাছে, আপনি খুব পপুলার টিচার আমাদের এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, and there are a lot of questions waiting for you, সো আপনি যদি একটু দ্রুততার সাথে। আমি শেষ করছি। আমি সরি যে আমাকে ইন্টারাপ্ট। সাইফুলের আর কিছু বাদ রয়ে গেছে কিনা আমার জানা নেই। সাইফুল 3টি প্রশ্ন করেছিল। আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কথার মধ্যে দিয়েও সেই প্রশ্নের উত্তরগুলো আসছে। স্যার মেবি এডুকেশন গ্যাপটা আসে না, এডুকেশন গ্যাপ রিকভারটা এডুকেশন গ্যাপ ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার না। আপনি যদি 10 বছর পরেও পড়তে আসতে চান, এটা আসলে কোনো ম্যাটার না। এবং আপনার রেজাল্ট, এখানে গ্র্যাজুয়েট স্টাডিজ এর জন্য একটা কমন রেজাল্ট, জিপিএ আউট অফ 4 আপনার 3 আছে কিনা, সিজিপিএ 3 হলেই হলো, কিংবা কোনো কোনো ক্ষেত্রে 3 এর নিচে হলেও কিন্তু আবেদন করা যায়, সেটি ওই ডিপার্টমেন্ট কনসিডার করবে। আপনি ইমেল করে সরাসরি জানতে চাইতে পারেন যে আমার রেজাল্ট হচ্ছে এই আমার আন্ডারগ্রেডের রেজাল্ট, কিন্তু আমি আসলে ইতিমধ্যে আমার পাবলিকেশনস রয়েছে, ইতিমধ্যে আমি এই স্কিলগুলো অর্জন করেছি, এটা ওটা করেছি। তো এটা নানাভাবে কনসিডার করবে, আপনার যোগাযোগের উপর নির্ভর করবে, আপনি কিভাবে কনভিন্স করছেন গ্রাজুয়েট কোঅর্ডিনেটর কিংবা ওই ডিপার্টমেন্টের প্রফেসরকে। এবং সেটা সম্ভব, সেটাই কিন্তু হয়। অনেকেই সিজিপিএ 3 এর নিচে এসেও কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে এসেছেন জিআরইতে ভালো স্কোর করে। জিআরই স্কোর কিন্তু অন্যতম একটা তখন মেন একটা বিষয় হয়ে দাঁড়ায় যে আপনার যোগ্যতা মাপকাঠির জন্য আপনি জিআরইতে ভালো কিন্তু আপনার একাডেমিক রেজাল্টটা কম, আপনার ওই জিআরই রেজাল্টকে তারা গুরুত্ব দেবে। জি, তারপরে প্রশ্ন ছিল শাহরিয়ার ইসলাম। হ্যাঁ, বর্তমানে আমরা একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে রয়েছে। তো শাহরিয়ার ইসলাম স্যার প্রশ্ন করেছেন যে বর্তমান কোভিড পরিস্থিতিতে জিআরই প্রস্তুতি নেবার ক্ষেত্রে আসলে কতটুকু যৌক্তিকতা কিংবা কতটুকু সম্ভাব্যতা রয়েছে সেই বিষয়ে। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, যে সবাই আসলে সবার স্বাভাবিক পরিস্থিতিতে নেই, এটা খুব সহজ কথা। যে যার কাজে থাকবার কথা সে তার কাজে নেই, স্টুডেন্ট সে তার যে শিক্ষাঙ্গন রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই জায়গা ছেড়ে তার বাড়িতে চলে গেছে। তো এই পরিস্থিতির কারণে নানাভাবেই কিন্তু প্রস্তুতি নেবার ক্ষেত্রে নানা ধরনের প্রভাব আসতে পারে। অর্থাৎ আমরা জানি যে শিক্ষার্থীর নিজস্ব একটা পরিবেশ পড়াশোনার জন্য প্রয়োজন হয়ে থাকে। তো যিনি ইউনিভার্সিটিতে হলে থেকে পড়াশোনা করে অভ্যস্ত, তিনি যখন বাড়িতে চলে যাবেন নতুন একটি জায়গায়, তখন সেখানে পড়াশোনার পরিবেশ তৈরি করা এবং এই পরিস্থিতিতে তার যে সকল ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো কালেক্ট করা, এবং কোনো কোনো শিক্ষার্থী আমরা দেখেছি যে গ্রামে গিয়ে সরাসরি ইন্টারনেট যে অ্যাক্সেস সেটিও পাচ্ছেন না। তো সেক্ষেত্রে নানা ধরনের প্রভাব আসলে তার ক্ষেত্রে আসতেই পারে। এবং
এই কোভিড পরিস্থিতির ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নানা ধরনের সহযোগিতামূলক কাজে অর্থাৎ ভলান্টারি কাজে ইনভলভ হতে দেখেছি এবং সেগুলোর প্রেক্ষিতে সেটা সম্পূর্ণভাবে শিক্ষার্থীর নিজের ইচ্ছা এবং একাগ্রতার উপর অনেক কিছু নির্ভর করে। তবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটি আনস্টেবল সিচুয়েশন বাংলাদেশে চলছে কোভিড এর কারণে, নানা প্রেক্ষিতেই কিন্তু বর্তমানে শিক্ষার্থী যারা রয়েছেন নানা জায়গায় তাদের আসলে প্রস্তুতিটা নেবার ক্ষেত্রে নানা ধরনের প্রভাব আসতেই পারে এবং সেটি খুব সহজেই আসতে পারে। জি, ধন্যবাদ স্যার, আপনি অনেক সময় নিয়ে ফেলছেন। এখানে প্রচুর প্রশ্ন, আমি ইনবক্সে আমাকে প্রাইভেটলি অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন। আমি 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 ভিউয়ারদের মধ্য থেকে আমি হ্যাঁ দেখতে পাচ্ছি একজন হাত উঁচু করে আছে, লেনিন। আপনি অনেকক্ষণ ধরে আছেন লেনিন, আপনি আপনার প্রশ্নটি, আপনার পরিচয় দিয়ে ছোট্ট করে প্রশ্নটি করুন প্লিজ। আপনাকে আনমিউট করতে হবে প্রথমে। হ্যাঁ, আপনি এখন প্রশ্নটি করুন। জি, ধন্যবাদ। আমার নাম হচ্ছে শামীম আল আজিজ লেলিন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে কাজ করছি। আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একজন বিতার্কিক ছিলাম। তো ধন্যবাদ আসাদ স্যার এবং আইনুল স্যারকে, বিশেষ করে আসাদ স্যার আবার আইনুল স্যার আমার অনেক প্রিয় মানুষ। আসাদ স্যার আজকের আলোচনায় থাকবেন বলে আমি এই জন্য অনেক বেশি আগ্রহী হয়েছি। তো আবার দুটো প্রশ্ন স্যারের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ধরেন আমি পড়াশোনা করেছি ম্যানেজমেন্ট এবং এইচআরএম থেকে। এখন আপনি নিশ্চয়ই জানেন স্যার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যে টপিকটি, এই টপিকটি একটা সময় কিন্তু সোশ্যাল সায়েন্সের ছিল, এখনো আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু এইচআরএম এর মধ্যে এটি যুক্ত হয়েছে। অর্থাৎ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুটি এখন এইচআরএম এর মধ্যে যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে। তো ফলে সেক্ষেত্রে আমি যদি মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য যদি সোশ্যাল সায়েন্স রিলেটেড কোন একটা সাবজেক্টে যদি আমি পড়তে চাই যেখানে আমার এই বিষয়টা প্রাসঙ্গিক হয়, তো সেক্ষেত্রে এটা কি কোনো প্রতিযোগিতামূলক কোনো সুবিধা পাওয়া যাবে কিনা সেখানে? কারণ আপনি জানেন যে যারা বিবিএ এবং এমবিএ করে এই ধরনের এই সাবজেক্টগুলোতে ফুল ফান্ডিং নিয়ে স্কলারশিপ অ্যারেঞ্জ করা এটা খুবই কঠিন একটা বিষয়। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ইউএসএ তে পড়তে যাওয়ার জন্য সেখানে আমি যদি দেশে কোনো আরো একটি মাস্টার্স বা পিএইচডি করে অনেক সময় পরে গিয়ে যদি, যেটি অলরেডি আরেকজনের আলোচনা এসেছিল যে স্টাডি গ্যাপের বিষয়টি, যে আমি অনেক পরে গিয়ে যদি এই দেশে আরো মাস্টার্স বা পিএইচডি করার পর আবার যদি সেখানে পড়তে যেতে চাই, সেক্ষেত্রে এটি কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কিনা? অনেক ধন্যবাদ। ধন্যবাদ লেলিন আপনাকে, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইনুল স্যার আমাদের মাঝে একদম শুরু থেকে আছেন। আইনুল স্যার, আপনি যদি আমাদের এই ওয়েবিনারে এসে কিছু বলতেন। আইনুল স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? আপনাকে শোনা যাচ্ছে, ক্যামেরা দেখা গেলে একটু ভালো হতো, বাট না হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু চেষ্টা করি কিছু বলার জন্য। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণ স্যারকে এই ধরনের উদ্যোগের জন্য। আসাদ স্যার বরাবরের মতো আসাদ স্যারের কথা শুনতে ভালো লাগে, সেজন্যই আসলে আসা। আর লেলিনকে অনেক ধন্যবাদ। পাশাপাশি যারা সহকর্মী আছে, শিক্ষার্থী আছে, সবাইকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আসলে আলোচ্য বিষয়। আমি আসাদকে পার্সোনালি পাঠিয়েছি, তারপর ওই দুইটা জায়গাতে আমি একটু বলছি। আসলে বিদেশে কিভাবে আসব, কিভাবে একটা ইমেইল লিখবো, কিভাবে প্রফেসরদের সাথে যোগাযোগ করব, এগুলা এখন অনলাইনে অনেক স্যাম্পল আছে। সুতরাং এগুলা মানে খুব নতুনত্বের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে বলার কিছু নাই। কিন্তু আসাদ স্যার যেটা বলেছে, শুরু করা হচ্ছে সাহসটা দিয়ে, যেটা কৃষ্ণ স্যারও উল্লেখ করেছে, আমাদের ভয়টা দূর করে আজকে থেকে শুরু করা। যে আমি কোন জায়গা থেকে শুরু করব, আমি এই জায়গা থেকে শুরু করব, যেটা আসাদ স্যার বলেছে যে আমি প্রথম আমার প্রিপারেশনটা কোন জায়গা থেকে নিব, অথবা আমি বাইরের প্রফেসরদের সাথে কিভাবে যোগাযোগ করব, অথবা আমি কোন ইউনিভার্সিটিতে বা কোন দেশে যাব, সেটা ঠিক করে আমি আজকে থেকে আসলে শুরু করা। আর পাশাপাশি আমার জায়গা থেকে একটা জিনিস একটু আমি উল্লেখ করব, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই শিক্ষার্থী অবস্থায় অনার্সে একটা থিসিস ওয়ার্ক বা রিসার্চ ওয়ার্ক করি, মাস্টার্সে থিসিস ওয়ার্ক বা রিসার্চ ওয়ার্ক করি, আবার অনেকের কিছু পাবলিকেশনও থাকে। এই জায়গাটা একটু যদি আমরা কিছু মানে আমরা চিন্তা করতে পারি যে এইটা কিন্তু বাইরে আসার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রফেসরদেরকে যখন আমরা বিভিন্নভাবে মেইল করি, তখন আমার অনার্সের কাজটা বা মাস্টার্সের কাজটা যদি আমরা সেটার সাথে লিঙ্ক করে বলতে পারি যে আমার খুবই ছোট কাজ, আমার হয়তো কোনো কাজের তেমন ভাবে কিছুই হয় না, তারপরে যদি আমি আমার ইন্টারেস্টের জায়গাটা তাকে ওইভাবে কনভিন্স করে বলতে পারি
যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করেছি বা এই বিষয়টা নিয়ে আমার এই ধরনের কাজ আছে বা এই ধরনের একটা পাবলিকেশন আছে, সেটা যদি কোনোভাবে লিঙ্ক করা, কারণ এই বিষয়টা বাইরের প্রফেসররা বা বিভিন্ন ইনস্টিটিউশনের যারা ভর্তির ক্ষেত্রে ভূমিকা মানে সিদ্ধান্ত নেয়, তারা এই বিষয়গুলো খুব মানে ভালোভাবে দেখে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু দেখার কথা, মানে আমরা যে অনার্সে বা মাস্টার্সে যে কাজটা করি সেটাকে যাতে আমরা একটু মানে কনসিডারেশনে এনে এটা প্রফেসরদেরকেও বুঝিয়ে বলতে পারি, নিজেরাও যাতে কিছু একটা করতে পারি এইটা। আর আমার তেমন কোনো আসলে আর কোনো মতামত নাই। ধন্যবাদ, ভালো লাগছে শুনতে। ধন্যবাদ আইনুল স্যারকে, আপনি 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 আমাদের সাথে সময় দিয়েছেন, আপনি শুরু থেকে আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিব, ফাতিমা আওয়াল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ফাতিমা আওয়াল। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি আপনার ছোট্ট করে পরিচয় দিয়ে ছোট্ট করে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাতিমা আওয়াল, লোক প্রশাসন অনার্স দ্বিতীয় বর্ষ। স্যার, ফিমেল স্টুডেন্ট হিসেবে আমি সদ্য নতুন, আমি কখন থেকে আইএলটিএস বা জিআরই শুরু করব, কিভাবে শুরু করব, বা যে ভার্সিটি গুলো আছে ইমেল যেগুলোতে ইমেল পাঠাবো ওগুলো আমি কিভাবে সার্চ করব? ধন্যবাদ ফাতিমা। আমরা ফিমেল স্টুডেন্টদের অপরচুনিটি গুলো কেমন? ধন্যবাদ ফাতিমা, আমরা মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা এখন আসাদ স্যারের কাছে চলে যাচ্ছি। আসাদ স্যার। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু বলে রাখবো শুরুতেই, প্লিজ একটু দ্রুত। হ্যাঁ, লেলিনকে ধন্যবাদ জানাচ্ছি। লেলিন সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করেছে। আমি সরাসরি যদি এক কথায় বলি লেলিনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, যে মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আসলে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করবার, ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনা করবার সুযোগ সবচেয়ে বেশি। আপনি এইচআরএম স্টুডেন্ট, আপনি সরাসরি এসে কম্পিউটার সায়েন্সও কিন্তু এখানে মাস্টার্স কিংবা পিএইচডি তে ভর্তি হতে পারবেন। কিন্তু তার আগে আপনার রিসার্চ কি করতে চান, সেই অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড কি, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এবং সেক্ষেত্রে যে আপনার ফান্ডিং অপরচুনিটি কমে যাবে তা নয়, বরং এখানে আমি দেখেছি যেটা বিভিন্ন ধরনের ভর্তি নির্দেশিকা দেখে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ডিপার্টমেন্টের, বরং অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে বেশি এনকারেজ করা হয়। যেমন অ্যানথ্রোপোলজির আমরা পিএইচডির ক্ষেত্রে দেখেছি, অ্যানথ্রোপোলজির বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট এসে পিএইচডি করছেন। অর্থাৎ এটাই মনে করা হয়ে থাকে যে ইন্টারডিসিপ্লিনারি যে কানেক্টিভিটি, এটা যদি হয়ে থাকে তাহলে রিসার্চ গুলো আরো বেশি এক্সপ্লোর হবে, এটা মনে করেই কিন্তু এই সুযোগগুলো আসলে বেশি থাকে। তো এইচআরএম এর স্টুডেন্ট হয়ে আপনি কিন্তু সরাসরি সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্টে একই রিসার্চ টপিকে আপনার মতো করে কাজ করবার সুযোগটি আপনি এক্সপ্লোর করতেই পারেন। এটি হচ্ছে লেলিনের প্রশ্নের ক্ষেত্রে। দ্বিতীয়, আইনুল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আইনুল স্যার যোগ করেছেন পাবলিকেশনস এর বিষয়টি। আরো একটি বিষয় যেটি হচ্ছে, সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার আবেদনের সাথে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের সাথে একটি রাইটিং স্যাম্পল চাইবে, এবং এই রাইটিং স্যাম্পল মানেই হচ্ছে যে আপনার একটা পাবলিকেশনস, আপনার অনার্সের রিসার্চ মনোগ্রাফ অথবা আপনার মাস্টার্সের থিসিস, আপনি যেটা সাবমিট করে থাকেন সেটা যদি পাবলিশড কোনো আর্টিকেল হয়ে থাকে সেটা সবচেয়ে ভালো। তার মানে এটা রিকগনাইজড একটা আপনার এপিস্টেমোলজিক্যাল ওয়ার্ক। তার মানে আপনি পাবলিশড যদি কোনো কিছু আপনি উপস্থাপন করতে পারেন আপনার রাইটিং স্যাম্পল হিসেবে, সেটা কোনো পয়েন্টও ক্যারি করতে পারে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। তো সেটা গুরুত্বপূর্ণ, এবং সেগুলো আসলে আগে থেকেই যদি আপনি ওই মোটিভেশনে থাকেন যে আপনি আপনার অনার্সের কাজটি কোনো পাবলিকেশনসে নেবেন কিংবা মাস্টার্সের কাজটি পাবলিকেশনসে নেবেন, সেটা সম্ভব। এবং আপনি যে কোনো ধরনের প্রশ্ন আসলে তাদেরকে করতে পারেন। গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যারা রয়েছে, প্রফেসর যারা রয়েছে তাদের কাছে, তারা সবসময় বলেই থাকেন এই কথাটি। তৃতীয়ত প্রশ্নটি এসেছে ফাতিমার কাছ থেকে, কিভাবে শুরু করবে এবং কোথা থেকে শুরু করবে ফিমেল স্টুডেন্ট হিসেবে, অপরচুনিটি কতখানি। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, এখানে ফিমেলদের জন্য অনেক বেশি সুযোগ রয়েছে, অনেক বেশি সুযোগ। এখানে আসবার পর, যেমন এখানে পড়তে এসেছেন যারা, পড়তে আসবার পর বিভিন্ন জায়গায় কনফারেন্স অ্যাটেন্ড করবার ক্ষেত্রে ফিমেল স্টুডেন্টদেরকে আলাদা করে আসলে গুরুত্ব দেওয়া হয়। ইভেন ফিমেল স্টুডেন্টদের আলাদা করে কনফারেন্স হয়ে থাকে বিভিন্ন ফিল্ডে, সোশ্যাল সায়েন্সের ফিল্ডে, কম্পিউটার সায়েন্সের ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। শুধুমাত্র ফিমেলরাই সেখানে কনফারেন্সের জন্য গ্রান্ট পেয়ে থাকেন এবং সেখানে যেয়ে থাকেন। এবং আপনি আপনি কোন ফিল্ডে আমি জানি না, আপনি যে ফিল্ডে হন না কেন, হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো
আমার কাছে মনে হয়েছে যে মানে ফিমেল স্টুডেন্ট হিসেবে আলাদা একটা কনসেন্ট্রেশন কিন্তু এখানকার ইউনিভার্সিটি প্রফেসর বলুন বা ইউনিভার্সিটি বলুন ডিপার্টমেন্ট গুলোর থাকে। অবশ্যই আপনার জন্য সেটা বড় একটা সুযোগ। কিভাবে প্রস্তুতি নেবেন সেটা বলেছিলাম যে আপনি যদি এখন ফার্স্ট ইয়ারে থাকেন তাহলে এখন আসলে ইমেল করবার প্রয়োজন। এখন হচ্ছে জিআরই কি, কিভাবে শুরু করবেন, জিআরই কোন কোন বিষয়গুলো দিয়ে শুরু করা যায় সেগুলো বিষয়গুলো খোঁজ খবর নিয়ে তারপর আপনি শুরু করতে পারেন। আপনার কোন স্টেজে রয়েছেন তার উপর নির্ভর করবে। আপনি প্রস্তুতির একটা টাইমলাইন বেঁধে দিবেন এবং আপনার প্রতিদিনকার যে কাজ সেই কাজের মধ্যে যদি আপনি শুরু থেকেই ভাগ করে নেন যে এই সময়টা আমি জিআরইর প্রস্তুতির জন্য রাখবো কিংবা টোফেলের প্রস্তুতির জন্য রাখবো, আইএলটিএস এর প্রস্তুতির জন্য রাখবো, সেই কাজটা আপনি প্রতিদিন যদি ঠিকমতো করে যান একটু একটু করে, তাহলে সেটাই কিন্তু সম্ভব। একটা সময় গিয়ে দেখবেন যে আপনি অনেকটুকু জেনে ফেলেছেন, অনেকটুকু জানা হয়ে গেছে। তো এটা আসলে আপনার স্টেজের উপর, আপনি কোন স্টেজে রয়েছেন তার উপর নির্ভর করবে আপনি যে প্রস্তুতিটা আসলে কতটুকু গতি দিয়ে সামনের দিকে এগোবেন। জি কৃষ্ণ স্যার। ধন্যবাদ আসাদ স্যার। আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন রিয়াদ হোসেন। রিয়াদ, আপনি কি আমাদের ছেড়ে চলে গেছেন? রিয়াদ, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যাঁ রিয়াদ, আপনি আপনার প্রশ্নটি একটু ছোট, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি স্যার, আমি কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড অনার্সে অধ্যয়নরত প্রথম বর্ষের। তো আমি এমনিতে স্যারদের কাছ থেকে শুনেছি যে ব্যাচেলর অফ এডুকেশন শিক্ষা সাবজেক্টটি নাকি দেশের বাহিরে বিভিন্ন চাহিদা, দেশে অবশ্যই এটা নতুন একটা সাবজেক্ট। তো এই কারণেই আমি আগ্রহ নিয়ে এখানে ভর্তি হয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রে বা দেশের বাহিরে এই আমার সাবজেক্টটার কেমন চাহিদা বা কেমন এই সাবজেক্টটার, বা আমি দেশের বাইরে মাস্টার্স করতে যাওয়ার কি সুযোগ সুবিধা? ধন্যবাদ রিয়াদ। আমরা মনে হয় আলোচক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন। আমাদের সাথে উপস্থিত আছেন অনলাইনে বেলাল হোসেন। বেলাল হোসেন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান। সো বেলাল স্যারকে আমরা বলবো যে আমাদের আলোচনায় কিছু অ্যাড করার জন্য। প্লিজ বেলাল স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ কৃষ্ণদা, শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। সরি, আসলে আমি লাস্ট টাইমে জয়েন করছি, আমি একটু মানে বাইরে চলে গেছিলাম। আমি নিশ্চয়ই খুব ইচ্ছে ছিল যে আমি প্রথম থেকে অংশগ্রহণ করবো। আসাদ ভাই থাকবে, অনেকদিন পরে আসাদ ভাইকে দেখতে পাচ্ছি দাড়ি সহ, অনেক ভালো লাগছে দেখে। আসাদ ভাই আমাদের অনেক কাছের মানুষ, অনেক জনপ্রিয় মানুষ। আসাদ ভাইয়ের প্রতি সালাম এবং শুভেচ্ছা। কেমন আছেন আসাদ ভাই? ভালো। আচ্ছা, একটু একটু শেষ করি আমি আলোচনাটা। আমি ইউটিউবে দেখে নিব, নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ বেলাল স্যার, আপনাকে অসংখ্য। আরেকটি প্রশ্ন আমরা নিতে পারবো। নাজমুল হোসেন, আমি মনে হয় আর্কিওলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাজমুল হোসেন। নাজমুল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন খুব ছোট করে। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান, আর্কিওলজি ডিপার্টমেন্ট, মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যারা মাস্টার্সে থিসিস করে তাদের জন্য ইন্টারন্যাশনালি কোনো ফান্ডের কোনো ব্যবস্থা আছে কিনা, যে ওই থিসিস ওরিয়েন্টেড কোনো প্রপোজাল কিংবা কভার লেটার দিলে হচ্ছে ফান্ড ম্যানেজ করা যায়, এরকম কোনো সিস্টেম আছে কিনা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার টপিক ওরিয়েন্টেড আমি কিভাবে হচ্ছে ইউনিভার্সিটি লিস্টটা করব বাইরে যাওয়ার ক্ষেত্রে, অথবা প্রফেসরদের লিস্টটা কিভাবে করবো সেটা নিয়ে যদি একটু বলতেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ নাজমুল। আমরা এখন চলে যাব আলোচকের কাছে, প্লিজ। যে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম প্রশ্নটি করেছিলেন রিয়াদ, তাই তো? রিয়াদের কৃষ্ণ, আপনি যদি আমাকে একটু হিন্টস দেন প্রশ্নটি। এডুকেশনে আমেরিকাতে। হ্যাঁ হ্যাঁ, ব্যাচেলর অফ এডুকেশন, রাইট। তো হ্যাঁ, ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন স্টাডি নিয়ে কিন্তু এখানে বেশ ভালো সুযোগ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, আমার একজন ফ্রেন্ড রয়েছেন পার্ডু ইউনিভার্সিটি, অন্যতম একটা ইউনিভার্সিটি এখানে। উনি এখন এডুকেশন টেকনোলজি নিয়ে পিএইচডি করছেন। উনি জাহাঙ্গীরনগরে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন লিটারেচারে, কিন্তু এখন পিএইচডি করছেন এডুকেশন টেকনোলজি নিয়ে। অর্থাৎ প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে এখানে এডুকেশন স্টাডি নিয়ে, এডুকেশন নিয়ে আসলে প্রচুর রিসার্চ রয়েছে এবং এটা অনগোয়িং। প্রতিনিয়ত কিন্তু এডুকেশনের নানা ধরনের পদ্ধতি, নানা ধরনের পলিসি, নানা দিক নিয়ে আসলে গবেষণা হয়ে থাকে এবং এটার জন্য অপরচুনিটি অনেক ভালো রয়েছে। এবং যথারীতি এখানে আসলে যে মানদণ্ডগুলো দেখা হয়ে থাকে, আপনার জিআরই স্কোর কেমন, আপনার প্রোফাইলটা কেমন, আপনি অর্থাৎ আপনার গ্র্যাজুয়েট স্টাডির জন্য আপনার যে আন্ডারগ্রেড এবং
তার আগের কোনো প্রোফাইল আসলে দরকার নেই, টারশিয়ারি লেভেলের এডুকেশনে কোনো প্রোফাইল দরকার নেই। আপনি এসএসসি তে 3 পেয়েছেন নাকি 2.5 পেয়েছেন, ডাজন্ট ম্যাটার। এগুলো কেউ দেখতেও চায় না। আপনার গবেষণা রয়েছে কিনা, আপনার লেখালেখি রয়েছে কিনা, এবং আপনার ব্যাচেলর অফ এডুকেশন যে আপনি এখন যে পড়ছেন এটা অবশ্যই ভালো। সরাসরি যদি আপনি এই বিষয়ে পড়তে চান, সেখানে যদি আপনার মোটামুটি ভালো রেজাল্ট থাকে এবং আপনি যদি ওদের নিয়ম অনুযায়ী যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো ফুলফিল করে থাকেন, তাহলে আপনার জন্য ভালো সুযোগ রয়েছে আমি বলবো। দ্বিতীয় প্রশ্নটি এসেছে সরাসরি বেলাল স্যার বলেছেন, প্রশ্ন নয়। বেলাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং অভিবাদন জানানোর জন্য। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে এসে যুক্ত হয়ে থাকবার জন্য। আপনাকেও শুভেচ্ছা। জি, তো তারপরে প্রশ্নটি এসেছিল একজন নাজমুলের কাছ থেকে, নাজমুল হাসানের কাছ থেকে, যে কিভাবে প্রফেসরের লিস্ট করা হবে, কিভাবে ইউনিভার্সিটির লিস্ট করা হবে। আমি মনে হয় আরো থিসিসের ফান্ডিং বিষয়ে, হ্যাঁ থিসিসের ফান্ডিং বিষয়ে, থিসিসের ফান্ডিং বিষয়ে যেমন এখানকার স্টুডেন্ট হিসেবে যারা রয়েছে তাদের আমি ব্যক্তিগতভাবে জানি যে ডিসার্টেশন কিংবা থিসিস রাইটিং এর জন্য নানা ধরনের ফান্ডিং রয়েছে। আপনি সেটা বাংলাদেশের স্টুডেন্ট হিসেবেও কিন্তু আবেদন করতে পারেন। এবং সেক্ষেত্রে সেই লিংকগুলো স্যার কোথায় পাবো আর কি স্যার, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি সরাসরি গুগল স্কলার কিংবা গুগলে গিয়েও সার্চ করতে পারেন। গুগলে গিয়ে সার্চ করে আপনি নানা রকম যে থিসিস রাইটিং ফান্ডিং বা মাস্টার্স থিসিস ফান্ডিং বা ডিসার্টেশন ফান্ডিং এই ধরনের লেখা দিয়ে সার্চ দিলে কিন্তু আপনি অনেক ধরনের অপরচুনিটি গুলো পাবেন বা অনেকগুলো লিংক পাবেন আপনি। এবং এটার ক্ষেত্রে অবশ্যই আপনি যেমন আমরা নানা ধরনের যে সকল সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও, যেমন লিঙ্কডইন রয়েছে, রিসার্চ কিট রয়েছে, সেখানেও কিন্তু নানা ধরনের আপডেট পাওয়া যায় এবং সেগুলোর সাথে যুক্ত হয়েও কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আপনি রাখতে পারেন। আর ব্যক্তিগত যোগাযোগ আপনি নানান জনের সাথে, নানান স্কলারের সাথে যদি আপনার যোগাযোগ থাকে, তাদের মাধ্যমেও কিন্তু সেটি করতে পারেন। তো এবং ইন্টারনেটে সেটা সেই ধরনের লিখে একটু একটু করে আপনি যদি ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমে সেই সুযোগটা দেখতে চান, তাহলে সেটা সম্ভব আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিভাবে প্রোফাইলটি করবে ইউনিভার্সিটি প্রফেসরদের। সেটি আপনার রিসার্চ এবং আপনার বিষয় সে অনুযায়ী আপনি আসলে খুঁজবেন। যেমন আপনার ডিপার্টমেন্ট যদি আর্কিওলজি হয়ে থাকে, এখানে আর্কিওলজি আলাদা করে কোনো ডিপার্টমেন্ট নেই, সেটা অ্যানথ্রোপোলজিতে মধ্যে আর্কিওলজি হিউজ অপরচুনিটি এখানে আমাদের অ্যানথ্রোপোলজির মধ্যে। তো আপনি সরাসরি এইটুকু লিখতে পারেন যে ধরুন আপনি নিউ ইয়র্কে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি নিউ ইয়র্ক আর্কিওলজি, এই 3টা ওয়ার্ড লিখে তারপর আপনি যদি সরাসরি সার্চ দেন, দেখবেন যে আপনার কাছে লিঙ্কগুলো চলে এসেছে। নিউ ইয়র্কের কোন কোন ইউনিভার্সিটিতে আর্কিওলজির কি কি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে সেগুলো কিন্তু সরাসরি লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। তখন আপনি আপনার রিসার্চ ফিল্ড কি সেই অনুযায়ী আপনি প্রফেসরের প্রোফাইল দেখে দেখে, প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট দেখে 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 তাকে ইমেল করতে পারেন যে আমার এই বিষয়ে আগ্রহ রয়েছে, আমার প্রোফাইলেই আমার এই বিষয়ে কাজ রয়েছে, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী বা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আগ্রহী। আপনার কাছে কি মনে হয় যে আমি আসলে এই বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য যোগ্য কিংবা পড়বার জন্য কি কি বিষয়গুলো করতে পারি, সে বিষয়ে যদি আমাকে দয়া করে জানান তাহলে আমি উপকৃত হব। এই ধরনের ছোট্ট একটা ইমেল দিলে কিন্তু আপনি সেই ফিডব্যাক গুলো পাবেন এবং সেই অনুযায়ী আপনি যে ফিডব্যাক পাবেন তার উপর নির্ভর করে আপনি এক্সেল শিট খুলে ইউনিভার্সিটির নাম, প্রফেসরের নাম এবং তার ডেডলাইন, কবে সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করবার জন্য ডেডলাইন, এরকম করে একটা এক্সেল শিটে যদি আপনি একটা প্রোফাইল তৈরি করে থাকেন 1 2 3 4 5 6 7 করে এরকম 10টা 20টা 50টা ইউনিভার্সিটি, পরবর্তীতে আবার সেটাকে শর্টলিস্ট করে নিয়ে আসেন যে কোনটা কোনটায় আপনি ভালো ফিডব্যাক পেয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে কোন প্রফেসর আপনাকে ভালো আগ্রহ জানিয়েছে, আপনি সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু সেগুলোকে শর্টলিস্ট করতে পারবেন। সেই অনুযায়ী আপনি সেই লিস্টটা তৈরি করতে পারেন। কৃষ্ণ স্যার। ধন্যবাদ আসাদ স্যার, আমরা সময়ের থেকে অনেক অনেক দূরে চলে এসেছি, বাট আলোচনা যেহেতু আমাদের ডিমান্ড ছিল এবং আপনার প্রচুর জনপ্রিয়তার কারণে আপনার অনেক প্রশ্ন এসেছে, আমাদের অনেক কলিগ আমাদের সাথে জয়েন করেছে এবং শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নয়, বিভিন্ন অন্যান্য কলেজ থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে পার্টিসিপেন্ট জয়েন করেছেন। তো আমরা আর আলোচনা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমরা আলোচকের কাছে শেষ 1 মিনিটের মধ্যে আলোচনার সারমর্ম বা
বিদেশে যারা আমেরিকাতে বিশেষ করে পড়তে যেতে চায় তাদের জন্য 1 মিনিটের মধ্যে 2টি বাক্যে আপনি যদি কিছু বলে দেন প্লিজ আলোচনা। 1 মিনিটের মধ্যে অনেকগুলো বাক্য আমি বলে শেষ করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজন করবার জন্য কৃষ্ণ স্যার এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট কুমিল্লা ইউনিভার্সিটিকে। অবশ্যই ভালো একটি আলোচনা, তবে এই আলোচনা আসলে এখানেই শেষ নয়। আমার কাছে মনে হয় যে কোনো শিক্ষার্থী, যে কোনো জায়গা থেকে আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যদি হায়ার স্টাডিজ ইউএসএ সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে আমি অবশ্যই সেই বিষয়ে আপনাকে জানাতে আগ্রহী রয়েছি। এবং যে কোনো ধরনের প্রশ্ন, আপনার কাছে যদি প্রশ্নটা সিলিও মনে হয়, একেবারে নগণ্য মনে হয়, আপনি এটাও মনে করবার কোনো কারণ নেই যে এটা একেবারে সিলি প্রশ্ন, স্যার কি মনে করবে, এই ধরনের কোনো চিন্তাই আপনার মাথায় আনবেন না। যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাকে হায়ার স্টাডিজ সম্পর্কে করতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করতে রাজি রয়েছি। এবং শেষ কথাটা হচ্ছে এটি, ইচ্ছা শক্তি এবং আপনার আগ্রহ, একাগ্রতা। আপনি যদি চান, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি এইটুকু বিলিভ করি, কেউ যদি মন থেকে কোনো কিছু চায় এবং সে অনুযায়ী চেষ্টা করে, সে অনুযায়ী লেগে থাকে তার চেষ্টায়, তাহলে অবশ্যই সেই জায়গাটি সফল হয়। এবং সেটি আপনি যে কোনো কিছু করতেই সামর্থ্য, যে কোনো কাজের ক্ষেত্রে। এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রেও তাই, লেগে থাকাটা জরুরি, আপনার আগ্রহ একাগ্রতা জরুরি, সে অনুযায়ী চেষ্টা করাটা জরুরি। সে অনুযায়ী চেষ্টা করুন, লেগে থাকুন, এবং অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। এবং শেষ কথা হচ্ছে এটি, কোভিড পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি যা কিছুই হোক না কেন, হয়তো সেটি সাময়িক, এবং সাময়িক একটা প্রভাব হয়তো কয়েক বছরের জন্য পড়বে। এবং আমি বিশ্বাস করি এবং অতীত অভিজ্ঞতা থেকে এইটুকুই আসলে প্রতীয়মান যে মার্কিন যুক্তরাষ্ট্র তার গতিতেই আসলে সামনের দিকে তার পড়াশোনা কিংবা তার যে এডুকেশন, যে ব্যাকগ্রাউন্ড বা স্টাডি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটা আসলে আগের জায়গায় ফিরে যাবে এবং আরো বেশি সুযোগ তৈরি হবে, এবং সেই সুযোগগুলো আমাদের জন্য অনেক বেশি থাকবে। আপনি তার অন্যতম একজন সুযোগ গ্রহণকারী ব্যক্তি হতে পারেন যদি আপনি চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবারও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং কৃষ্ণ স্যার। ধন্যবাদ আসাদ স্যারকে আমাদেরকে এই এতখানি সময় আমাদের সাথে আলোচনা এবং আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যে আরো আমাদের সহকর্মী যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এখন নাই বা ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা শিক্ষার্থী আমাদের এই আলোচনায় অ্যাটেন্ড করেছিলেন এবং আপনার মূল্যবান প্রশ্নটি রেখেছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এছাড়াও যদি আপনার পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে, আপনি আমাদের ফেসবুক পাতায় চোখ রাখুন এবং সেখানে আপনার প্রশ্নটি রাখতে পারেন। আসাদ স্যার তার ইমেল অ্যাড্রেসটি পেতে পারেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এবং আমাদের যে আজকের আলোচনা কেউ যদি মিস করে থাকেন কিছু, আমরা এই আলোচনাটি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করে থাকি ইউজুয়ালি, আপনারা সেখানে থেকে গিয়েও আমাদের এই আলোচনাটি দেখে নিতে পারেন। সো আজকে আর আমরা কোনো কথা বাড়াবো না, এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমরা আজকের এই মিটিং এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।